আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের মাধ্যমিক বাংলা প্রথম পত্র বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি নির্মিত পল্লী কবি জসিমউদ্দিন রচিত পল্লী জননী এই কবিতাটির উপর। তো আমি প্রথমে তোমাদেরকে কবিতাটির নামকরণ বুঝিয়ে দেবো, এরপর লেখক পরিচিতি বুঝিয়ে দেবো, তারপর আমি তোমাদেরকে এই কবিতার যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি আশা রাখবো যে ভিডিও শেষ হলে তোমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা সম্পূর্ণগুলাই নোট করে নিবে। তো চলো শুরু করছি। পল্লী জননী। আচ্ছা, পল্লী অর্থ হচ্ছে যে গ্রাম এবং জননী অর্থ হচ্ছে মা বা মাতা। তো এই কবিতায় কবি এক দরিদ্র পল্লী মাতার অসুস্থ সন্তানের জন্য মনোকষ্টটাই ফুটে তুলেছেন বা তুলে ধরেছেন। তো কবিতার মূল বিষয় হচ্ছে যে সন্তান যখন অসুস্থ হয় তখন পল্লী মায়ের মনে ভয় বা আতঙ্ক বা শঙ্কা কাজ করে, সেই বিষয়টা কবি জসিমউদ্দিন খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং সেই সাথে মা যখন সন্তানের অসুস্থতা দেখে তখন সন্তানের মঙ্গল কামনার জন্য সন্তান যেন খুব দ্রুত আরোগ্য লাভ করে, সুস্থতা পায়, এরই ক্ষেত্রে সন্তানের জন্য মসজিদে দান করে, দরগায় মানত করে। এছাড়াও সেই সময় যে ধর্মীয় কুসংস্কারগুলো সেগুলো মায়ের মনে প্রবল কাজ করে, অর্থাৎ সন্তানের সুস্থতা চাই মায়ের দৃঢ় চাওয়া। এই সব বিষয় পল্লী কবিতার এই পল্লী জননী কবিতায় ফুটে তুলেছেন। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি লেখক পরিচিতি বোঝাবো। দেখো, জসিমউদ্দিনের লেখক পরিচিতি। আচ্ছা, জসিমউদ্দিনের জন্ম ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে 1903 সালের 1 জানুয়ারি মাতুলালয়ে, অর্থাৎ মামা বাড়িতে তার জন্ম হয়েছিল 1903 সালের 1 জানুয়ারি। মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায়। এবং কবির পিতা আনসার উদ্দিন মোল্লা এবং মাতা আমিনা খাতুন। কবি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে MA BA পাশ করেন। আচ্ছা, আমি MA এবং বিএটা একটু বুঝে দেই। MA মানে হচ্ছে যে HSC এবং BA মানে হচ্ছে যে মানে অনার্স যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে BA। তো কলেজে অধ্যয়নকালে কবর রচনা করে খ্যাতি লাভ করেন জসিমউদ্দিন। প্রথম কর্মজীবন কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল। তো তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে যে নকশিকাঁথার মাঠ, যেটা একটা কাহিনী কাব্য। তো নকশিকাঁথার মাঠ বিভিন্ন স্বদেশী ভাষায় অনুদিত হয়েছে। যেমন আমরা মনে হয় ওটা 6-7 দিকে যে আমরা ইংরেজিতে পেয়েছিলাম যে নকশিকাঁথার মাঠ, এরকমভাবে একটা ইংরেজি একটা গল্প পেয়েছিলাম। তো ওটাও কিন্তু এই বাংলা থেকে অনুদিত করা হয়েছে বা চয়ন করে ইংরেজিতে করা হয়েছে, সেটাই কিন্তু। তো বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে যে সজন বাদিয়ার ঘাট। এই সজন বাদিয়ার ঘাট হচ্ছে কবির কাব্যগ্রন্থ। এরপর বালুচর হচ্ছে যে খণ্ডকাব্য, এরপর রঙিলা নায়ের মাঝে একটা বিখ্যাত গ্রন্থ। তো কবি একটি উপাধি পেয়েছিলেন যেটা ডিলিট উপাধি। কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করে। তো এখন আমি তোমাদেরকে এই কবিতার যে জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেই জিনিসগুলো বোঝাচ্ছি। দেখো, অনেক ভালো লাগবে। কবিতাটি কবির রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কবিতায় স্তব্ধ নিঝুম রাতে রুগ্ন ছেলের শিওরে মা জেগে থাকে, অর্থাৎ রুগ্ন ছেলের শিওরে অর্থাৎ রুগ্ন ছেলে বা রোগাক্রান্ত ছেলে শোয়া যে বিছানা শুয়ে আছে তার পাশে মা বসে আছে। তো এটাই বোঝাচ্ছে, সেটা স্তব্ধ নিঝুম রাতের কথা। কবিতায় নিবু নিবু প্রদীপের আলোর মতো সন্তানের অমঙ্গল আশঙ্কায় মায়ের প্রাণ দুলে দুলে ওঠে। আচ্ছা, আমাদের বাংলা ভাষাভাষী যে মানুষরা আমরা এরকম মনে করি যে প্রদীপের আলো নিভে গেলে হয়তো বা সেই অসুস্থ ব্যক্তির মৃত্যু ঘটবে, এরকম কিন্তু একটা মনে করা হয়। বিভিন্ন সিনেমায় কিন্তু এরকম দেখা যায় যে আলো নিভে গেল তখনই হয়তোবা একটা দুর্ঘটনা ঘটলো বা একজনের মৃত্যু ঘটলো, এরকম কিন্তু মনে করা হয়। এখানে কবি এটা ধরে কবিতা রচনা করেছেন যে কবিতায় নিবু নিবু প্রদীপের আলোর মতো সন্তানের অমঙ্গল আশনায় মায়ের প্রাণও দুলে দুলে ওঠে। যখন তাদের শিওরের পাশে একটা প্রদীপ জ্বালা ছিল, সেই প্রদীপ যখন একটু করে নিবু নিবু হচ্ছে বা একটু নিভে যাওয়ার মতো হচ্ছে, তখনই মা একটু আশঙ্কা করতেছে, শঙ্কা করতেছে যে আমার সন্তানের কী বা
জানি না হয়ে বসে। কবিতায় কবি একটা উপমা দিয়েছিলেন, সেটা হলো যে মাটির প্রদীপের তেল ফুরিয়ে আসার উপমায় অসুস্থ সন্তানের জীবন প্রদীপ নিভে আসার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো এটাই ছিল উপমা। কবিতায় ছেলেটি করিমের সাথে খেলতে যায়। ছেলেটি তার মাকে বলে ফেলে যে মা, আমি যখন সুস্থ হব তখন কিন্তু আমি করিমের সাথে খেলতে যাবো, এরকম একটা প্রতিজ্ঞা করে নেয় মায়ের থেকে। তো ছেলে মাকে তার লাটায় যত্ন করে রাখার কথা বলেছে, অর্থাৎ করিমের সাথে যে খেলতে যাবে, তো এর জন্য লাটাই ছিল, মানে ঘুড়ি উড়ায়, ঘুড়ি যে সুতা যেখানে রাখা হয়, সেই সুতা কুণ্ডলি বা প্যাচ যে একটা যন্ত্রে রাখা হয়, পেঁচে রাখা হয়, সেটার নাম বলা হয় যে লাটাই। তো সন্তান বা ছেলে তার মাকে বলে যে মা, আমার লাটাইটা যত্ন করে রেখো, আমি যখন সুস্থ হব তখন করিমের সাথে খেলতে যাব। কবিতায় 7 নদীর শিকায় ঢ্যাপের মোয়া বেঁধে রাখার কথা বলা হয়েছে, তো এটাও গুরুত্বপূর্ণ। কবিতায় বুনো মশা, এদো ডোবা, পাচান পাতার ঘ্রাণ এগুলোর উল্লেখ আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। হয়তো বা একটা বহুপদী দিয়ে প্রশ্ন করতে পারে যে এগুলো আছে নাকি। কবিতায় জননী নামাজ ঘরে মোমবাতি এবং দরগায় দান মানত করার মধ্য দিয়ে সন্তানের মঙ্গল চিন্তা ও লুকায়ত বিশ্বাসের চিত্র ফুটে তুলেছেন। এরপর দেখো, কবিতায় কয়েকটি পাখির উল্লেখ ছিল, যেগুলো হলো কানাকুয়ো, বাদুর, হুতুম পেঁচা, ডাহুক প্রভৃতি পাখির উল্লেখ ছিল। তো এর মধ্যে কানাকুয়ো রাতের বেলা বাঁশবাগানে ডাকে, তারপর বাদুরের তেমন উল্লেখ নেই। এরপর হুতুম পেঁচা কিন্তু তাদের ঘরের চালেই ছিল, এবং হুতুম পেঁচাকে মনে করা হতো যে অকল্যাণের প্রতীক। হুতুম পেঁচা যখন ডাকতেছিল, তখন তার মা বলতেছিল যে এই আমার ঘরে চালে ডাকিস নে, আমার ঘরে অমঙ্গল হবে, তুই এরকম করে ডাকিস নে, তুই চলে যা। মানে মা কুসংস্কার মনে, এই বিষয়টা কিন্তু কুসংস্কার। মানে একটা পাখি ডাকলে যে কারো মৃত্যু ঘটবে, এটা কিন্তু কুসংস্কার। তো হিন্দু সম্প্রদায় এরকম একটা মনে করা হয়, ঠিক যেন আমাদের ইসলাম ধর্মে এরকম মনে করা হয় যে আজরাইল আসে যান কবজ করে নিয়ে যাবে, এটা যেমন সত্য, ঠিক এখানে হুতুম পেঁচা ডাকলে মৃত্যু ঘটবে, এটা একটা অসত্য। তো এই অসত্য ভাবনাটা যেহেতু ভাবলো, এটা হলো কুসংস্কার। ডাহুক প্রভৃতি পাখির উল্লেখ আছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ। বহুপদী দিতেই পারে, বহুপদীতে এই পাখিগুলোর নাম দিতে পারে। তারপরে এই মশা, ইঁদুর বা পাচান পাতার ঘ্রাণ, এগুলো কি ছিল, কবিতায় কি উল্লেখ ছিল, যদি এগুলো থাকে তাহলে সেভাবে ভরাট করো, বা না থাকলে সেভাবে ভরাট করো, হয়তো কোশ্চেন দিতে পারে। সো গুরুত্বপূর্ণ। পল্লী জননী বিশ্বাসের ভিত্তি কুসংস্কার। আচ্ছা, এই হুতুম পেঁচা যে বিশ্বাস করে, হুতুম পেঁচা ডাকলে যে সন্তানের মৃত্যু আসবে, মৃত্যু ঘটবে, এরকম মানাটা বা এরকম বিশ্বাস করা পল্লী মায়ের এই ভিত্তিটা হলো কুসংস্কার, সেটাও গুরুত্বপূর্ণ। কবিতায় বেথুল ফলের কথা উল্লেখ রয়েছে। তো এই বেথুল ফলটা পচে বেঁধেছিলেন ছেলের চলাচলের জন্য। সো এটা একটু মনে রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দিয়েছি। তারপর এই বেথুল ফলটা কীরকম শব্দ করতো, যে ঝামুর ঝুমুর বাজে, এরকম শব্দ করতো। এরপর এই কবিতার কয়েকটা চরণ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হয়তো বা তোমরা বুঝতে পারতেছ না, বা মনে করো যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই ধরনের আমি কয়েকটা চরণ তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো, যে ফুরায় এসেছে তেল, এই কথাটা বলতে বা এই চরণটা বলতে বোঝায় যে মরণের দূতের হাতছানি, মানে ফুরায় এসেছে তেল, মানে প্রদীপের বাতি যে নিভু করতেছে, অর্থাৎ তেলটা ফুরিয়ে আসার দরুনই কিন্তু প্রদীপের বাতি নিভু করতেছে, অর্থাৎ এখানে মরণের দূতের হাতছানি, এটাই বোঝায়। ফুরায় এসেছে তেল দ্বারা মরণের দূতের হাতছানি বোঝায়। মুসলমানের আড়ং দেখিতে নাই, আড়ং অর্থ হচ্ছে মেলা। এটা মাতার সন্তানকে বললেন যে মুসলমানের আড়ং দেখিতে নাই। মায়ের এ কথা বলার কারণ তারা দরিদ্র, তারা যে একটা স্বপ্ন পূরণ করবে এরকম তাদের কিন্তু অর্থ নেই, এই জন্যে কিন্তু তার মা এরকম করে বলল যে মুসলমানের আড়ং করিতে নেই। আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, চরণটির ভাবার্থ এরকম যে পল্লী মায়ের চাপ,
প্রতিটি পল্লী মা কিন্তু তার সন্তানের জন্য চায় যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, যতই তাদের সংসারের দারিদ্রতা থাকুক, তাদের সন্তান যেন দুধে ভাতে থাকে, অর্থাৎ সুখে থাকে। এটাই কিন্তু প্রতিটি পল্লী মায়ের হোক বা আমাদের দেশে বাংলাদেশের যে কোনো একটা স্থানের যে কোনো একটা শহরের কোনো একটা মায়ের চাওয়া হোক বা ইংল্যান্ডের কোনো একটা মায়ের চাওয়া হয়ে থাকুক, একটা উন্নত দেশের কথা বললাম, তো প্রতিটি মায়ের কিন্তু চাওয়া যে তার সন্তান যেন দুধে ভাতে থাকে, অর্থাৎ সুখে থাকে, অর্থাৎ ভালো থাকে এরকম। তারই সাথে সাথে বিরহী মায়ে একলা পরাণ তোলে, মানে প্রদীপের সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ তোলে। যতই প্রদীপ নিভু নিভু করতেছে, বিরহী মায়ের প্রাণটা তেমন দুলতেছে, যদি আমার সন্তান না থাকে বেঁচে, যদি মারা যায়। সো হৃৎপিণ্ডের স্পন্দনটা অনেক কঠিনভাবে কি হচ্ছিল, স্পন্দন করতেছিল। তো এই কবিতায় অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এই কবিতার মূল কথা। তো পাঠ পরিচিতি একেবারে লাস্টের দিকে এই কথাটা আছে যে অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এই কবিতার মূল কথা। তো আমি তোমাদেরকে যে বিষয়বস্তুগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই বিষয়বস্তুগুলোই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু, এবং এগুলো থেকেই কিন্তু মনে করো তুমি বহুপদী বলো বা জ্ঞানমূলক অনুধাবন যে কোশ্চেনগুলো এগুলো বলো, এগুলো কিন্তু অবশ্যই কমন পাবে। এবং প্রশ্নের জন্য যদি একটু সমস্যা হতে পারে, তবে সেই ক্ষেত্রে আমি তোমাদের অন্য একটা ক্লাস নেব। তোমরা কমেন্ট করে আমাকে জানিও যদি সমস্যা হয় যে ভাইয়া এই ক্লাসটা আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে না, যে আমি এখান থেকে অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতার যে কোশ্চেনগুলো সেগুলো উত্তর করা সম্ভব হচ্ছে না, পসিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি সেরকম একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেবো। যেরকম বহি পিরিয়ড দিয়েছি, আমি উপন্যাস কাকতারুয়ার দিয়েছি, বা বইপি নাটকের দিয়েছি, তারপর রানার কবিতাগুলো দিয়েছি, এরকম দিয়েছি। আমি এরকম পল্লী জননী এই কবিতারও দিব, তোমরা আমাকে একটু জানিও। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।